ওকে, একটু লাইটটা বন্ধ করে দাও পিছে। সবগুলি করলেও আজকে দেখা যাবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এখন লাইটটা ওরকম পড়বে, কালো ব্যাকগ্রাউন্ড থাকলে পরে দেখতে সমস্যা। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে যে গ্যাস মডেল নিয়ে পড়ছিলাম, আজকে আমাদের ক্লাসের পরে ম্যাক্সিমাম 15 মিনিট, এর থেকে অল্প একটু টাইম লাগতে পারে স্টুডেন্ট বুকের এক্সাম্পল ক্যালকুলেশনস গুলো দেখার জন্য। আজকের পড়া খুবই কম, আমাদের অলরেডি পড়া বলতে গেলে শেষ। তো গ্যাস ল দুইটা পড়ছিলাম আমরা, তাই না? কি কি? বয়েলস ল এন্ড যার নামে একটা ডিসক্রিমিনেশন করা হয়েছে তাকে কি করে প্রেসার ল ডাকি, তাই না? তো এখন এখানের মধ্যে কাজটা কি করব খেয়াল করো। ফার্স্ট অফ অল বয়েলস ল যে আমরা পড়ছিলাম, তো এখন বয়েলস ল এর we will see the formula relating Boyle's law. আমরা বলছিলাম ম্যাথ আসে এগুলা রিলেটেড, তো ম্যাথ গুলো কি এমন কি হয় ওই ব্যাপারগুলো নিয়ে এখন আমরা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল এখানে খেয়াল করো, বয়েলস ল নিয়ে আমরা একটা জিনিস লিখে রাখছিলাম এই যে এখানের মধ্যে। কেমন জিনিস? যে প্রেসার ইজ হোয়াট? ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, এরকম একটা জিনিস লিখে রাখছিলাম যে প্রেসার কি বলছো বুঝি নাই। হ্যাঁ, ব্ল্যাক দিয়ে লিখবো, সমস্যা নেই, এটা আগের লেখা তো, এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এটা দেখা যায় ভালো মতো। তো এখন আমি আরেকবার লিখতেছি। তো এখানের মধ্যে কি ছিল? বয়েলস লটা কি ছিল? যে প্রেসার প্রপোর্শনাল সাইন 1/ভলিউম। এখন এইখান থেকে আমাদের একটা ফর্মুলা আসে। তো এই ফর্মুলাটা কিভাবে আসে এটা তোমাদের এমনিতে পরীক্ষাতে আসবে না, বাট আমি তোমাদেরকে এখন শো করে দিব যে অ্যাকচুয়ালি কিভাবে করে ফর্মুলাটা ডেরাইভ করা লাগে, ঠিক আছে? তো এটা আমাদের বড় হইলে পরে লাগবে, বাট স্টিল আমাদের এখন যেহেতু সময় আছে আমরা একটু ফর্মুলা ডেরাইভেশনটা কিভাবে করব ওই জিনিসটা নিয়ে দেখব। তো এখন এখানে আমাদের ফার্স্টে খেয়াল করো, এই যে আমাদের প্রপোর্শনালিটি সাইনটা আছে, হ্যাঁ, এই প্রপোর্শনালিটি সাইন সরায়ে একটা ইকুয়াল টু সাইন আনার জন্য কি করতে হয় কেউ জানো? এই প্রপোর্শনালিটি সাইনটা আছে না, এটাকে সরায় একটা ইকুয়াল টু সাইন আনার জন্য কি করতে হয়? এটাকে ম্যাথসে তোমরা শিখছো, ছেলেদের বাচ্চা ওরা পারে নাই, তো তাহলে মনে হয় তোমাদেরকে শেখানো হয় নাই এখনো। তো এই প্রপোর্শনালিটি সাইন সরায়ে ইকুয়াল টু আনার জন্য আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হয়, হ্যাঁ? যে এখানের মধ্যে ব্যাপারটা কেমন আমি একটু প্রথমে লিখে রাখি পাশে, দেখো এই প্রপোর্শনালিটি সাইনটা সরায়ে ইকুয়াল টু দিলাম না, এখন ইকুয়াল টু লেখার জন্য আমাদের কি করতে হয়? একটা কনস্ট্যান্ট আনতে হয়, যে কনস্ট্যান্টটা ইন মোস্ট কেসেস কে, ঠিক আছে? কে দিয়ে রিপ্রেজেন্ট করে কনস্ট্যান্ট। তো এটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি।
এখানে ওরা আসলে বানান পারে না কনস্ট্যান্ট, বুঝছো? সি দিয়ে লেখার কথা কনস্ট্যান্ট, এক্স্যাক্টলি। তো ওরা কে ওইটা কেন দিছে ওইটা ওরা জানে। এটা সিও দিতে পারো, সি কে কোনোটাতেই যায় আসে না, বিকজ ইভেন্চুয়ালি এটা আমাদের ইকুয়েশন থাকবে না, এটাকে আমরা সরাই ফেলবো। কিভাবে সরাবো এটা দেখতেছি। তো এখানের মধ্যে কি যে ইন অর্ডার টু রিপ্লেস দ্য proportionality sign with an equal to sign, we have to introduce a constant, sorry, constant k. Yes sir. তো প্রপোর্শনালিটি সাইন সরায়ে ইকুয়াল টু লেখার জন্য কি করতে হয়, এরকম একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করা লাগে। এটা হলো আমাদের ম্যাথস এর রুল। ওকে, তো এই ব্যাপারগুলি তোমরা সামনের ইয়ারে ম্যাথস বিতে অনেক অনেক ম্যাথ করবে এগুলা রিলেটেড। তো এটা জাস্ট তোমাদেরকে আলাদা করে বলে রাখলাম, এটা ফিউচারে অনেকবার কাজে আসবে প্রত্যেকটা জায়গায়। এটাতে জাস্ট যারা সায়েন্স নিয়ে পড়বা তাদের জন্য না, যারা বিজনেস নিয়েও পড়বা, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ওগুলোর মধ্যে আমাদের এই প্রপোর্শনালিটি সাইন সরাই ইকুয়াল টু কেমনে আনতে হয় এই ব্যাপারগুলি কাজে আসবে। ওকে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল এই ফর্মুলাটা কি করলাম, প্রেসার প্রপোর্শনাল টু 1 বাই ভলিউম থেকে প্রেসার ইকুয়াল টু কে ইনটু 1 বাই ভলিউম। তো তার মানে প্রপোর্শনালিটি বলা যেই কথা, ইকুয়াল টু কে লেখা একই জিনিস। তো ইকুয়াল টু কে আর প্রপোর্শনালিটি সেম ব্যাপার। তো এখন ইকুয়াল টু সাইন আনার জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট আনতে হয়। এটা হলো আমাদের কি ফার্স্ট অফ অল রুল। তো এখন প্রেসার প্রপোর্শনালিটি 1 বাই ভলিউম, তো এখন প্রপোর্শনাল সাইন সরায়ে কনস্ট্যান্ট আনার কি বলে ইকুয়াল টু আনার জন্য কি করতে হবে, কনস্ট্যান্ট আনতে হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা ওয়াই যে নাকি সাবজেক্ট করা থাকে ইকুয়েশনের, ওইটার রাইট হ্যান্ড সাইডে পড়ে অলওয়েজ, বুঝছো? যদি ভলিউম ইকুয়াল টু 1 বাই প্রেসার লিখতো তো তাহলে পরে ভি ইকুয়াল টু কে ইনটু 1 বাই পি এরকম লিখতাম। ঠিক আছে, যে অলওয়েজ রাইট হ্যান্ড সাইডে আমরা ইন্ট্রোডিউস করি। ওকে, আচ্ছা। তো তাহলে এই জিনিসটা গেল। এখন দেখো আমরা যদি কে টাকে সাবজেক্ট করি, কে টাকে সাবজেক্ট করলে কি আসে, ভলিউমটা ইকুয়েশনের এই পাশে কি আছে, ডিভাইড ফর্মে আছে না? তো সেই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে গেলে কি হবে, মাল্টিপ্লাই হবে। তো তাহলে কে ইজ ইকুয়াল টু কি হবে, প্রেসার ইনটু ভলিউম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে প্রেসার ইকুয়াল কি বলে, কে ইকুয়াল টু কি প্রেসার ইনটু ভলিউম। এখন দেখো তার নামের মধ্যে কি আছে, কে এর নামের মধ্যে আছে যে সে হলো কি একটা কনস্ট্যান্ট। তো তার মানে কি তার ভ্যালু কখনো চেঞ্জ হবে না। ওকে, তো সাপোজ আমরা একটা এক্সাম্পল, একটা কয়েকটা ম্যাথ দেখবো, একদম বাচ্চাদের টাইপের ম্যাথ। কেমন জিনিস, মনে করো কে এর ভ্যালু হলো 100। ওকে, কে এর ভ্যালু হলো 100, এটা সবসময় কি থাকবে, 100ই থাকতে হবে, বিকজ এটা কনস্ট্যান্ট। ওকে, তো এখন দেখো প্রেসার যদি 10 হয় তো তাহলে ভলিউম হতে হবে কত, 10। যে প্রেসার আর ভলিউমের মাল্টিপ্লিকেশন মিলে কার সমান হবে, কে এর ভ্যালু সমান হবে। তো তাহলে প্রেসার হলো 10, ভলিউম হলো 10, এই দুটার মাল্টিপ্লিকেশন মিলে হলো 100। এখন কে টাকে তো 100ই রাখতে হবে, কে টাকে 100 রাখতে হবে, এটা অলওয়েজ ওইটাই থাকে। তো এখন প্রেসারটাকে যদি ডাবল করে, প্রেসারটাকে যদি কত করে ফেলি, মনে করো 20 বানাইলাম, তো তাহলে ভলিউম হবে কত, এখানে প্রেসার ইনটু ভলিউম মিলে কি হতে হবে 100। তো তাহলে প্রেসার যদি হয় 20 তো তাহলে ভলিউম কত হওয়া লাগবে, 5 হইতে হবে না? যে 20 ইনটু কত করলে 100 হয়, 5 করলে 100 হয়। তো তাহলে এরকম ওরকম সেম ওয়েতে প্রেসার যদি হয় 50 তো তখন ভলিউম হবে কত, দেন প্রেসার যদি হয় 100 ভলিউম হবে 1। প্রেসার যদি মনে করা হয় 200 তো ভলিউম হবে কত, 0.5। তো এমন টাইপের। তো এখন এই মাল্টিপ্লিকেশন গুলি আসলে দেখাচ্ছি কেন, খেয়াল করো।
এটা হলো কে, এইটাও কে, এইটাও কে, এটা ওকে, এটা ওকে, সবই কনস্ট্যান্ট একটা ভ্যালু। ওকে, এখন দেখো প্রথম ইকুয়েশনের জন্য, প্রেসারটাকে আমি বলতেছি P1। ওকে, প্রথম ইকুয়েশনের জন্য প্রেসারটাকে কি বলতেছি? P1। আর প্রথম ইকুয়েশনের ভলিউম তাহলে কি হবে? V1 হবে। তো তাহলে K ইকুয়াল টু কি আসলো? K ইকুয়াল টু আসলো P1 ইনটু V1 নাকি? ওরকম সেকেন্ড ইকুয়েশনের জন্য যদি দেখো, কে তো কেই আছে, এটা তো চেঞ্জ হবে না, নামের মধ্যে কি হলো একটা কনস্ট্যান্ট। ওকে, তো তার মানে সে কখনো চেঞ্জ হবে না। এখন এই যে সেকেন্ড যে প্রেসারটা, এটাকে কি বলবো? P2। আর সেকেন্ড যে ভলিউম, তাকে আমরা কি বলবো? V2 বলবো। তো তাহলে K ইজ ইকুয়াল টু কি? P2 ইনটু V2, এরকম লেখা যায়? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো এরকম সেম ওয়েতে K ইকুয়াল টু P3 V3, K ইকুয়াল টু P4 V4, K ইকুয়াল টু P5 V5, এরকম হাজার হাজার ইকুয়েশন লেখা যায়। কিন্তু আমাদের ইকুয়েশনের এখনই আমরা শোটা করে ফেলবো। কিভাবে কি হচ্ছে ব্যাপারটা খেয়াল করো। K ইকুয়াল টু P1 V1, আবার K ইজ ইকুয়াল টু P2 V2। তো তাহলে এমন লেখা যায় যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। দোনোজনই K এর সমান না? তো দোনোজনই ইকুয়াল টু K। তো তাহলে পরে প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লিকেশন আর কি। তো তাহলে প্রেসার ইনটু ভলিউম প্রথম ইকুয়েশনের জন্য যা, প্রেসার ইনটু ভলিউম সেকেন্ড ইকুয়েশনের জন্য কি হবে? সেম ভ্যালু দিবে না? তো তার মানে P1 ইনটু V1 ইকুয়াল টু কি হবে? P2 ইনটু V2 সমান হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই জিনিসটা আরেকবার বলবো যে এখানের মধ্যে দেখো যে তোমার 10 ইনটু 10 বলা যেই কথা, 20 ইনটু 5 বলা কি একই জিনিস না? তো তাহলে এটা কি? 10টা কি ছিল? প্রথম প্রেসার। এই 10টা কি ছিল? প্রথম ভলিউম। এই 20টা কি? সেকেন্ড প্রেসার। আর এই 5টা কি? সেকেন্ড ভলিউম। তো তাহলে P1 আর V1 এর মাল্টিপ্লিকেশন মিলে কার সমান হচ্ছে? P2 আর V2 এর মাল্টিপ্লিকেশনের সমান হচ্ছে নাকি? তো তার মানে এই দুটো মাল্টিপ্লিকেশন অলওয়েজ কি হবে? ইকুয়াল হবে, বিকজ তাদের মাল্টিপ্লিকেশন মিলে কিসের সমান হয়? K এর সমান হয়। ওকে, আচ্ছা। সো এই যে আমাদের ইকুয়েশনটা, তোমাদের আসলে এইটা মনে রাখতে হবে। এতক্ষণ যা যা করলাম, এই জিনিসটা যদি কারো কনফিউশন থেকেও থাকে, এই জিনিসটা নিয়ে এখন আর প্যারা খাওয়ার দরকার নেই। আমরা জাস্ট এই যে লাস্টে যে ইকুয়েশনটা লিখলাম না কি, P1 V1 ইকুয়াল টু P2 V2, এইটা মনে রাখলে হবে, বিকজ এই ফর্মুলা দিয়ে আমাদের কি করা লাগবে? ম্যাথ লাগবে। আচ্ছা, তো তাহলে এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা তোমাদের স্টুডেন্ট বুকে দেখায় নাই, তো তার মানে তোমাদের এটা পরীক্ষাতে আসবে না। বাট কোন একটা প্রপোর্শনালিটি রিলেশনশিপ থেকে, যে P প্রপোর্শনাল টু 1/V, এই রিলেশনশিপ থেকে এই জিনিসটা কিভাবে আসছে ওই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়েছে। বুঝছো? তো এটা যদি তোমাদের এই মাঝের যে ক্যালকুলেশন গুলি বা মাঝের যে মেথডটা যে কিভাবে ডেরাইভ করতে হয়, এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, এটা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। ডিরেক্টলি কি বলবা? P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা হলো কি একটা ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়ে আমরা কি করব? ম্যাথ করব। অলরাইট, তো এই ফর্মুলা থেকে আমরা স্টুডেন্ট বুকের একটা एग्जांपल ক্যালকুলেশন দেখব। এখানের মধ্যে একটা জিনিস দেখো যে P1 V1 ইকুয়াল টু P2 V2, এখানে ভেরিয়েবল কয়টা, মানে আননোন জিনিস কয়টা আছে? চারটা না? P1 V1 P2 V2, টোটাল কয়টা? চারটা। তো এখন চারটা ভেরিয়েবল, তো তোমার চারটা ভেরিয়েবল যদি থাকে, কয়টার ইনফরমেশন দিতে হবে তাইলে যেন তুমি আরেকটা বের করতে পারো? তিনটার ইনফরমেশন দিতে হবে। তো তাইলে জানি যার ইনফরমেশন দেয় নাই তাকে সাবজেক্ট করে তুমি বের করতে পারো, তাই না? তো যেরকম তোমাদের এমন ইকুয়েশন থাকে y ইকুয়াল টু 2x প্লাস 7 মনে করো, তো এখন y ও জানো না x ও জানো না, তো তাহলে কি তুমি একটা ইকুয়েশন দিয়ে কখনো বের করতে পারবা y বা x এর ভ্যালু? তো তার মানে কি, তোমাকে যদি y এর ভ্যালু দেওয়া হয়, তো তাহলে তুমি ইকুয়েশনে y এর ভ্যালু বসায় x টাকে সাবজেক্ট করে x বের করতে পারো। আর যদি x এর ভ্যালু দেওয়া হয়, y তো অলরেডি সাবজেক্ট বানানোই আছে, যে x এর ভ্যালুটা ইকুয়েশনে বসায় দিলে কি হয়ে যাবে? y এর ভ্যালুটা বের হয়ে যাবে। কিন্তু যখন না এই যে এখানে কি ছিল,
আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো। ওকে, তো তাহলে এখানের মধ্যে খেয়াল করো সবাই যে এই জিনিসটা বলতেছিলাম, কি ব্যাপার, যে এখানে প্রেসার ভলিউম চারটা আছে আমাদের ভেরিয়েবল। তো তাহলে কি এই চারটার মধ্যে যে কোনো তিনটার ইনফরমেশন দিতে হবে। তো তাহলে জেনে আরেকটা যার ইনফরমেশন দেয় নাই তাকে কি করতে হবে, ভ্যালু বের করা লাগবে তার। তো তাহলে ওই জিনিসটা এখন আমরা দেখবো কিভাবে কি করে। তো আমরা স্টুডেন্ট বুকে চলে যাই, পেজ নাম্বার 188। এই যে এখানে আমাদের খেয়াল করো যে পেজ নাম্বার 188, তোমাদের এখনো বই বের করা লাগবে না, তোমরা তো স্ক্রিনে দেখতে পাবা। ঠিক আছে, এটা দেখো তোমাদের প্রেসার আর ভলিউমের এই গ্রাফগুলো তো লাস্ট ক্লাসে এঁকে দিচ্ছি। তো এখন তারা এই গ্রাফ থেকে এখানের মধ্যে বলছে যে কি করা যায়, this discovery called Boyle's law is expressed in the equation P1 V1 equal to P2 V2। কিভাবে আসছে তারা কিন্তু শো করে নাই। তো তার মানে they don't expect you to know যে কিভাবে করে ডেরাইভ করা হয়েছে, জাস্ট তোমাদেরকে দেখানো হয়েছে বিকজ তোমাদের দেখলাম যে প্রপোর্শনালিটি ছাড়া ইকুয়াল টু কিভাবে আনতে হয় ওটা তোমরা জানো না, তো এটা দেখানোর জন্য। ওকে, তো এখন তারা ফর্মুলা ডেরাইভ করে দিছে কি P1 V1 ইকুয়াল টু কি হবে P2 V2 সমান। এখন দেখো এই রিলেটেড কেমন টাইপের ম্যাথ আমরা এক্সপেক্ট করতে পারি পরীক্ষাতে আসার। সো এক্সাম্পল নাম্বার 4 কি বলতেছে দেখো, অ্যাটমসফেরিক প্রেসার ইজ 100 কিলো প্যাসকেল মানে 100,000 প্যাসকেল। তো অ্যাটমসফেরিক প্রেসার মানে রুম টেম্পারেচারে প্রেসার কত থাকবে, অ্যাটমসফেরিক প্রেসারের সমান থাকবে, তাই না? যে আমরা যে আরটিপি বলি কেমিস্ট্রিতে, মনে আছে? আরটিপি মানে কি, রুম টেম্পারেচার এন্ড প্রেসার। তো রুম টেম্পারেচারে প্রেসার কত থাকবে, নরমাল যে অ্যাটমসফেরিক প্রেসার থাকে তত। কত অ্যাটমসফেরিক প্রেসার, 100 কিলো প্যাসকেল। এটা একটা জেনারেল ইনফরমেশন যেটা আমাদের মাথায় রাখা লাগে। তারা তো কোশ্চেনে দিয়ে দিচ্ছে, যদি নাও দিয়ে দিত আমাদের এটা কি করতে হতো, নিজে রিকল করে লিখতে হতো যে অ্যাটমসফেরিক প্রেসার কত, 100 কিলো প্যাসকেল। ওকে, সো ফার্স্ট অফ অল ইনিশিয়াল প্রেসার কত এটা আমরা জানি, কত, 100 কিলো প্যাসকেল। তো এটা কি ইনিশিয়াল প্রেসার মানে প্রথম প্রেসারটাকে কি বলবো, P1 নাকি, যে শুরুতে প্রেসারটা হলো P1, ওটা কত 100 কিলো প্যাসকেল। তো P1 এর ভ্যালু আমরা জানি কত, 100 কিলো প্যাসকেল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, যে সাম এয়ার ইন আ সিলড কন্টেইনার হ্যাজ আ ভলিউম অফ 2 মিটার কিউব। তো তাহলে শুরুতে ভলিউম কত দেওয়া, এই যে 2 মিটার কিউব অ্যাটমসফেরিক প্রেসার। তো তার মানে প্রেসার যখন অ্যাটমসফেরিক প্রেসারের সমান তখন ভলিউম কত, 2 মিটার কিউব। ঠিক আছে, V1 এর ভ্যালু তাহলে কত হবে, 2 মিটার কিউব। তো প্রেসার যখন P1 ভলিউম তখন V1। তো প্রেসার যখন নাকি কত 100 কিলো প্যাসকেল, তো তখন ভলিউমটা কত 2 মিটার কিউব। তো আমরা কয়টা ইনফরমেশন পাইছি এখন পর্যন্ত, দুইটা ইনফরমেশন পাইছি। আমাদের কি করতে হবে, আরেকটা ইনফরমেশন পাইতে হবে। তো তাইলে জানি যে আননোন ইকুয়েশনটা আছে ওটা কি বলে, আননোন ভেরিয়েবলটা আছে ওটা বের করতে হবে। তো এই যে দেখো তারা কোশ্চেনে চলে আসছে, কি বলতেছে, what would be the pressure of the air if you reduce its volume to 0.2 meter cube। তো এটা কি নতুন ভলিউমটা, যে ভলিউম ফার্স্টে 2 মিটার কিউব ছিল এটাকে কমায় তুমি কি করছো 0.2 মিটার কিউবে নামায় আনছো। তো তাহলে ফাইনাল ভলিউমটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, ইনিশিয়াল প্রেসার জানি 100 কিলো প্যাসকেল, ইনিশিয়াল ভলিউম জানি 2 মিটার কিউব, আর ফাইনাল ভলিউম জানি কত 0.2 মিটার কিউব। তো তাহলে জানি না কোনটা, ফাইনাল প্রেসার কত এটা জানি না। তো তাহলে ফাইনাল প্রেসারটা কি,
P2, তো P2 ইকুয়াল টু কি এটা জানি না, কোশ্চেন মার্ক। তো দেখো ফার্স্ট উই রাইট ডাউন হোয়াট উই নো, যে যে ইনফরমেশন আমাদেরকে দিছে তো কোনটা কোনটা জানি এগুলা লিখতেছি। তো ইনিশিয়াল প্রেসার হলো 100 কিলো প্যাসকেল জানি, ইনিশিয়াল ভলিউম হলো 2 মিটার কিউব জানি, ফাইনাল ভলিউম হলো 0.2 মিটার কিউব জানি। তো তাহলে তিনটা ইনফরমেশন জানি, তো জানি না কোনটা P2। তো তাহলে P2 টাকে সাবজেক্ট করে P2 এর ভ্যালু কি করতে হবে, বের করতে হবে। সো দেখো P1 V1 is equal to P2 V2। তো এখন তাহলে P2 টাকে সাবজেক্ট করলে কি হবে, V2 টাকে ইকুয়েশনের ওই পাশে পাঠিয়ে দিতে হবে না? তো V2 টা ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কি ফর্মে আছে, মাল্টিপ্লাইড ফর্মে নাকি ডিভাইড ফর্মে? মাল্টিপ্লাইড ফর্মে। তো তাহলে তাকে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে পাঠাইলে কি হবে, ডিভাইড ফর্মে চলে যাবে। তো তাহলে P2 is equal to P1 V1 divided by V2 নাকি? এই ইকুয়েশন সাবজেক্ট নিয়ে তো কারো কোনো প্রবলেম হয় না, হয় ম্যাথসে? তো তাহলে এটা ইজি একটা জিনিস। প্রথমে আমরা ভ্যালুগুলা না বসায় কি করব, প্রথমে যাকে বের করতে চাই তাকে সাবজেক্ট বানায় নিব, দেন ভ্যালুগুলা ইনপুট দেব, ঠিক আছে? তো এখন দেখো P1 কত, 100 কিলো প্যাসকেল, V1 কত 2 মিটার কিউব, V2 কত 0.2 মিটার কিউব। তো দেখো এই যে মিটার কিউব কাটাকাটি চলে গেল, তো 0.2 এই 2 কে কাটলে কত 10। তো তাহলে পরে 1000 কিলো প্যাসকেল। তো তার মানে ফাইনাল প্রেসারটা যে P2 কত 1000 কিলো প্যাসকেল আসে। এই যে তারা এই ক্যালকুলেশনটাই করে দেখাইছে, বুঝছো? তো এইরকম ক্যালকুলেশন, এটা কি কঠিন কোনো ক্যালকুলেশন আসছে? তো এটা সিম্পল, আমাদের একটা ইকুয়েশন মনে রাখতে হবে, P1 V1 P2 V2। তো চারটা ভেরিয়েবল ওয়ালা একটা ইকুয়েশন, তো তার মানে যে কোনো একটা বের করতে দিবে। তো আরে পোলা পাই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে P1 V1 P2 V2। তো এই ফর্মুলা থেকে আমরা কি করব, যে কোন একটা আননোন ভেরিয়েবল কে বের করতে বলবো, এই আননোন ভেরিয়েবলের ভ্যালুটা আমরা বের করব। তো এর জন্য কি দেওয়া লাগবে, তিনটা অন্য ইনফরমেশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই জিনিসটা ছিল আমাদের ফার্স্টে বয়েলস ল রিলেটেড ইকুয়েশন। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? আচ্ছা, এখন আমরা ফার্স্টে একটা টেম্পারেচার কনভার্সনের মেথড শিখবো, দুইটা আর কি। এই জিনিসটা সবাই একটা ফার্স্টে কপি করো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো এই টেম্পারেচার কনভার্সনের ইকুয়েশন গুলি কেন লিখলাম, যে আমাদের ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে বলতে পারে, আর কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে বলতে পারে। তো এটা প্রসেস দুইটা লিখে রাখছি। কি জিনিস, যে তোমাকে যদি ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার দেয় এন্ড বলে যে এটাকে কেলভিনে কনভার্ট করো,
তো তখন কি করতে হবে, ওই ডিগ্রি সেলসিয়াসে যে ভ্যালুটা দিছে ওইটার সাথে 273 প্লাস করবা। এই যে টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 করলে কিসে কনভার্ট হয়ে যাবে, কেলভিন স্কেলে কনভার্ট হয়ে যাবে। তো তাহলে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিতে হলে কি উল্টা কাজটা কি করব, কেলভিনে যে টেম্পারেচারটা দাও ওটা থেকে 273 মাইনাস করব। তো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন নিতে সময় এডিশন, আর কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিতে সময় সাবট্রাকশন। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা নেই, এটা সিম্পল এডিশন সাবট্রাকশন এসবের ব্যাপার পারা উচিত। আচ্ছা, তো এই জিনিসটা তোমাদেরকে কিন্তু শিখানো হয়েছে আরো ইম্পর্টেন্ট একটা কাজে। কি ইম্পর্টেন্ট কাজে খেয়াল করো, তোমাদেরকে লাস্ট ক্লাসে প্রেসার ল রিলেটেড একটা জিনিস বলা ছিল, কিন্তু এই যে গ্রিন কালার দেখা যাচ্ছে না বুঝছি, কিন্তু টেম্পারেচারটাকে কি বলছিলাম, টেম্পারেচার কোন স্কেলে থাকতে হবে, কেলভিন স্কেলে থাকতে হবে। সো তাহলে তোমাকে যদি কোশ্চেনে, হ্যাঁ তোমাকে যদি কোশ্চেনে টেম্পারেচারটাকে ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দেয়, তুমি যদি ডিগ্রি সেলসিয়াস দিয়ে ম্যাথ করো, প্রসেস সব ঠিক, ফর্মুলা ঠিক, কিন্তু তোমার কিন্তু কি হবে না, ম্যাথ মিলবে না। কেন? বিকজ দ্য ফর্মুলা দ্যাট উই উইল ডিরাইভ রাইট নাও will only be applicable for temperatures in Kelvin scale. তো ডিগ্রি সেলসিয়াস স্কেলে যদি টেম্পারেচারটাকে ধরো, তো তাহলে কি করবে না, ম্যাথটা ভ্যালিড হবে না। ওকে, তো তাহলে পরে আমাদের সেকেন্ড যে গ্যাস লটা ছিল কি, প্রেসার ল। প্রেসার লটা কি ছিল, প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, বাট প্রেসার কোন টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, কেলভিন টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এই ব্যাপারটা মাথায় রাখলেন। সো এগেইন কি কাজ, যে প্রপোর্শনালিটি সাইন সরায় ইকুয়াল টু আনার জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট আনতে হয়। তো p ইকুয়াল টু k ইনটু t। এখন এইটা থেকেও আমাদের ওইরকম প্রসেস যে p1 t1 ওইসব দিয়ে ফর্মুলাটা ডেরাইভ করা যায়। এখন এটা কিভাবে করে ডেরাইভ করে এই জিনিসটা দেখো, এই জিনিসটা ফার্স্টে k টাকে সাবজেক্ট বানাবো, k ইকুয়াল টু কি আসে, p বাই t, যে প্রেসার বাই টেম্পারেচার। তো এখন দেখো আমরা কতগুলো এরকম ইকুয়েশন লিখি, কেমন, মনে করো k এর ভ্যালু হলো 1, তো প্রেসার যদি 10 হয় টেম্পারেচার কত হবে 10, তো তাহলে জানি তাদের রেশিও কি হয় 1 হয়। ওরকম k তো 1 ই থাকতে হবে, তো প্রেসার যদি ডাবল করে দেয় টেম্পারেচারও কি হবে, ডাবল হবে। তো তাহলে জানি তাদের রেশিও মিলে কি থাকে, সমান থাকে, 1 থাকে। তো এরকম প্রেসার যদি আমরা 50 করি তো টেম্পারেচার কত হবে 50, তো তাহলে জানি কি থাকে, the ratio remains constant। তো k হলো 1, এটা হলো প্রথম প্রেসার P1, এটা হলো প্রথম টেম্পারেচার T1। দেন আবার k তো কনস্ট্যান্ট, এটার ভ্যালু সেম, এটা কখনো চেঞ্জ হবে না, k কখনো চেঞ্জ হবে না, জাস্ট তার যেই কম্পোনেন্ট গুলি প্রেসার টেম্পারেচার এটা চেঞ্জ হবে। সো এটা হলো পরের প্রেসার P2, আর এটা হলো পরের টেম্পারেচার T2। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে দেখো k ইকুয়াল টু P1 বাই T1, k ইজ ইকুয়াল টু P2 বাই T2। তো এখন এই দুইটা রেশিও কি সমান সমান না, যে P1 বাই T1 করলেও k আসে, P2 বাই T2 করলেও কি আসে, k আসতেছে। সো তাহলে P1 বাই T1 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, P2 বাই T2, এই জিনিসটা লেখা যায়। সো দিস ইজ দ্য সেকেন্ড ফর্মুলা দ্যাট উই হ্যাভ টু নো ফর টুডে, এন্ড এটাই আমাদের এন্ড অফ সিলেবাস। বুঝছো, আমাদের অ্যানুয়ালের সিলেবাস এখানেই শেষ। ওয়েভস থেকে তো আমরা পরে আসতেছি, ওয়েভস এর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, লাইট ওয়েভস, এরপরে স্যাঙ্কি ডায়াগ্রামে রয়েছে একটা এনার্জি ট্রান্সফার, ওয়ার্ক ডান এন্ড পাওয়ার। ওই তো ওই জিনিসটা আমাদের তাড়াতাড়ি শেষ, তো এর জন্য আমরা রিভিশনের সময় পাবো। ওকে, আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে আমরা এই যে ফর্মুলাটা দেখলাম, এই ফর্মুলা রিলেটেড কেমন টাইপের আমরা ম্যাথ এক্সপেক্ট করতে পারি। তো P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2, একটা কন্ডিশন এই ফর্মুলার জন্য মাস্ট কি জিনিস, দ্য টেম্পারেচার মাস্ট বি ইন হুইচ স্কেল, কেলভিন স্কেল। ওকে, so let's go to the student book, page number 191। এই যে, so এই যে পেজ নাম্বার 191 এর এখানের মধ্যে দেখো কি করতেছে, you take an empty tin and put the lid on tightly। যে একটা খালি একটা টিনের ডিব্বা নিয়ে কি করছে, ওইটার মুখটা টাইট করে লাগাই দিছে।
ওকে, আচ্ছা এখন ইনিশিয়ালি রুমের যে টেম্পারেচার, মনে করো এই রুমের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে রুমের যে গ্যাসগুলি আছে তাদের টেম্পারেচার কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস হবে। তো এটাই কি রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচারে যে প্রেসার, ওটাকে কি বলছে? অ্যাটমসফেরিক প্রেসার হবে, তাই না? যে রুম টেম্পারেচারের প্রেসারটা কিসের সমান? অ্যাটমসফেরিক প্রেসারের সমান। তো এই জিনিসটা দেখো কি বলতেছে, you heat it using a Bunsen burner until its temperature of the air inside is কত? 50 ডিগ্রি সেলসিয়াস। যে প্রথমে তো রুম টেম্পারেচারে ছিল, দেন ওটাকে হিট করে 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 কততে নিছি? 50 ডিগ্রি সেলসিয়াসে নিছি। তো তার মানে ফাইনাল টেম্পারেচারটা কত? 50 ডিগ্রি সেলসিয়াস। আর এখানের মধ্যে এখনই আমরা পাবো ইনিশিয়াল টেম্পারেচার কত। এখন বলতেছে যে হোয়াট ইজ দ্য কি বলে প্রেসার অফ দ্য এয়ার ইনসাইড দ্য টিন। যে আমরা কি জানি টেম্পারেচার বাড়লে প্রেসার কি হবে? বাড়বে। আমরা লাস্ট ক্লাসে সিমুলেশনও দেখছিলাম যে হিট করলে গ্যাস পার্টিকেল গুলো আর তাড়াতাড়ি মুভ করে, সো দে কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়াল মোর অফেন। সো দ্য টেম্পারেচার অফ দ্য রুম ইজ এত। তো রুমের টেম্পারেচার কত ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস। তো শুরুতে টেম্পারেচার ছিল 20, পরে টেম্পারেচার হয়েছে কত? 50। তো শুরুতে টেম্পারেচার যখন 20 ছিল তখন প্রেসার কত ছিল এটা কিন্তু আমাদেরকে বলে নাই, কিন্তু এটা আমাদেরকে কি করতে হবে? জেনারেল ইনফরমেশন থেকে নিজেদের জানতে হবে কি রুম টেম্পারেচারে প্রেসার উইল বি ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেসার। তো তার মানে প্রেসার কত? 100 কিলো প্যাসকেল। এই যে ফার্স্ট রাইট ডাউন হোয়াট ইউ নো। তো P1 ইকুয়াল টু কি? 100 কিলো প্যাসকেল। দিস ইজ দ্য অ্যাটমসফেরিক প্রেসার। তো আমরা P1 জানি 100 কিলো প্যাসকেল, T1 জানি 20 ডিগ্রি সেলসিয়াস, T2 জানি 50 ডিগ্রি সেলসিয়াস। এখন কি 20 ডিগ্রি সেলসিয়াস আর 50 ডিগ্রি সেলসিয়াস দিয়ে ম্যাথ করলে হবে? কেন হবে না? বিকজ আমরা যে ফর্মুলাটা ডেরাইভ করছি P1/T1 = P2/T2, এই ফর্মুলাটা ভ্যালিড শুধু কিসের জন্য? অনলি ফর টেম্পারেচার ইন কেলভিন। তো টেম্পারেচারটাকে ডিগ্রি সেলসিয়াসে রাখলে হবে না, কি করতে হবে? তাকে কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। না হাউ টু কনভার্ট দ্যাট? ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার জন্য কি করতে হয়? প্লাস 273। তো তাহলে এখানে কত আসে? 293 কেলভিন। আচ্ছা, আর এখানের জন্য প্লাস 273 করলে 323 কেলভিন। তো তাহলে ফাইনাল টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার দোনোটাকে কি করলাম? ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, ওটাকে কি করতে হবে? কেলভিনে কনভার্ট করতে হবে। এই জিনিসটা বারবার বলতেছি কেন? বিকজ অনেক ভালো ভালো স্টুডেন্ট তো, ঠিক আছে, এই জিনিসটার মধ্যে ভুল করে। তারা কি করে? এক্সামের মধ্যে তারা হুরায় ফর্মুলা জানে P1/T1 = P2/T2। অনেকজনই কি করে? একটু ভুলে যায় যে এটা কি করতে হবে? কেলভিনে কনভার্ট করতে হবে। সো তখন হোয়াট দে ডু, ফর্মুলাতে বসায় টেম্পারেচার সবকিছু ঠিকঠাক মতো বসাইছে, কিন্তু টেম্পারেচারটা তো নিচেই ভুল একটা স্কেলে। টেম্পারেচারটা কি করতে হবে? কেলভিন স্কেলে নিতে হবে। ওই জিনিসটা মাথায় না থাকলে পরে কি ম্যাথটা কাটা। বুঝতে পারছো? তো এই যে দেখো, the starting temperature is 20 but we must change it to Kelvin। তো তাহলে 293। end temperature is এত, বাট এটাকেও কি করতে হবে? কনভার্ট করতে হবে। তো তাহলে 2 কি হলো? 353। তো এখন P1/T1 = P2/T2, ঠিক আছে? তো এই ফর্মুলা থেকে P2 টাকে সাবজেক্ট করলে কি আসে? P1 * T2/T1। তো তাহলে পরে এটা ফর্মুলাতে বসাইলে কত চলে আসে? 110 কিলো প্যাসকেল। তো তাহলে দিস উইল বি দ্য ফাইনাল প্রেসার। তো আমরা লজিক্যালি চিন্তা করলেও কিন্তু দেখো, আমরা ম্যাথটা করার পরে কি করব? লজিক্যালি একটু অ্যানসারটা চেক করে নিব। কেমন? শুরুতে টেম্পারেচার ছিল 20, তখন প্রেসার ছিল 100। এখন টেম্পারেচার যদি বাড়ে, তো তার মানে ফাইনাল প্রেসার আমরা কি এক্সপেক্ট করব? 100 এর থেকে বেশি আসবে। সো আমরা দেখবো যে ফাইনাল যে অ্যানসারটা পাইলাম কত আসছে? 100 এর থেকে বড় আসছে। কত? 110 কিলো প্যাসকেল। সো উই উইল হ্যাভ আ সার্টেন সেন্স অফ জাজমেন্ট যে আমাদের অ্যানসারটা ঠিক আছে। ওকে, আচ্ছা। সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের এই P1/T1 = P2/T2 এই রিলেটেড কোশ্চেন। তো এখন আমাদের নেক্সট ক্লাসের জন্য যে হোমওয়ার্কটা, এক্সারসাইজ কোশ্চেনস, ঠিক আছে, এই চ্যাপ্টার 19 এর এক্সারসাইজ কোশ্চেনস এন্ড এটার সলিউশন আমি তোমাদের প্লেলিস্টে অ্যাড করে দেব আজকে রাতে ও কালকে সকালের মধ্যে। বুঝছো? আমার বাসায় যাইতে রাত হয় অনেক, ক্লাসটা শেষ করে। সো আমি আজকে রাতে বা কালকে সকালের মধ্যে তোমাদের প্লেলিস্টের মধ্যে এগুলোর সলিউশন ভিডিওগুলি অ্যাড করে রাখবো, ঠিক আছে?
এন্ড নেক্সট উইকের আগে তোমরা এনসার স্যারকে বলবা যে প্রিভিয়াস যে উইলসের অ্যানুয়ালের কোশ্চেনস গুলি আসছে না, তো অ্যানুয়ালের কোশ্চেন গুলি এনসার স্যারের কাছে আছে, বুঝছো? তো অ্যাট লিস্ট ফিজিক্স এর গুলি প্রথমে কালেক্ট করবা। এটা তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে কালেক্ট করতে হবে নুসাইবা, যে তোমাদের অনেকবার প্লেলিস্টে লিংক দেওয়া হয়েছে, তো তো এখন এটা তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে কালেক্ট করে নিবা, যে কোন একজনের কাছে যার কাছে আছে। আচ্ছা, তো তাহলে যে কথা বলতেছিলাম, তো আমার কাছে 2014 থেকে 2019 পর্যন্ত প্রত্যেকটা ইয়ারে যে অ্যানুয়ালের কোশ্চেন আছে সবগুলি কোশ্চেন বাই কোশ্চেন সলিউশন আছে। তো আমি নেক্সট উইকে তোমাদেরকে সলিউশন গুলি দিব, আর ইন দা মিন টাইম ইউ শুড অ্যাকচুয়ালি কালেক্ট দ্য কোশ্চেন পেপারস ফ্রম এনজেড স্যার। ওকে, যে এনজেড স্যারকে বলবা যেন তোমাদেরকে কোশ্চেনস গুলি দেয়, বুঝতে পারছো? তো এইটা একটা জিনিস। তো এখন তোমাদের মেইন যে কাজ, ফার্স্ট অফ অল তোমাদের খাতা থেকে একটা করে পেজ নাও। যে ছেলেদের ব্যাচে এরকম ভাবে জিজ্ঞাসা করছি, তোরা এরকম লিস্ট দিছে আমাকে, তো তোমাদের এই যে এখানের মধ্যে আমি এক্সাম্পলটা দেখা, আমার নিজেরটা লিখে দেই, তো তাইলে পরে বুঝবা। ওকে, আমার নিজের কি কি সাবজেক্ট ছিল ওই জিনিসটা আমি লিখতেছি। এমন করবা যে তোমাদের পেজ নিয়ে, এই তোমাদের পেজ, উপরে ফার্স্ট নামটা লিখবা, দেন সাবজেক্ট বলি। ওকে, এগুলি ছিল আমার নিজের সাবজেক্ট। ওকে, আমার নিজের ও লেভেলস এর সাবজেক্ট ছিল এইগুলি। তো এখন তোমরা এই জিনিসটা করবা যে তোমাদের পেজের উপরে তোমাদের নামটা লিখে দেন তোমাদের সাবজেক্ট লিস্টটা লিখবা, দেন এটা নিয়ে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ডিসকাস করবো আর কি, যে কে কি নিয়ে পড়তে চাও, কেন, এসব। ওইটা তো সবাই হবো, ওইটা তো তুমি যাই নাও ডক্টরের কাছে আমাদের সবারই যাওয়া লাগে, বুঝছো? তো এখন এই জিনিসটা একটু সবাই লিখে ফেলো, যে যেটা নিয়ে ইউনিভার্সিটিতে পড়তে চাও ওরকম ভাবে চিন্তা করে আমার ডিসিশন গুলো নিবা আর কি। তো এটা তো আমি তো খুবই কম সাবজেক্ট নিয়ে পড়ছিলাম ও লেভেলসে, কিন্তু অনেকজনই মনে করো কতগুলি অ্যাওয়ার্ড শোতে যখন নাকি যাবা, এডএক্সেল অ্যাওয়ার্ড ওইসব অ্যাওয়ার্ডে গেলে পরে দেখবা যে কতজন আছে যারা নাকি 15টা 12টা এরকম টাইপের সাবজেক্ট নেই। ইভেন পাকিস্তানের একজনের ওয়ার্ল্ড রেকর্ড আছে, ও হলো 23টা সাবজেক্ট নিছিল, বুঝছো? 23টা সাবজেক্ট, 22টাতে এ স্টার, একটাতে এ, এরকম শেষ। হ্যাঁ, না, হ্যাঁ আলাদা লিখতে হবে। কি হয়তো এটাই তো তোমাদেরকে বলছিলাম না, বাসা থেকে কথা বলতে আর নিজের চিন্তা ভাবনা করতে কি করবা। এটা গেলে যে পিওর ম্যাথস নিতেই হবে এমন না, কিন্তু পিওর ম্যাথস এর ব্যাপারটা বলি, সবাই একটু শোনো, সবাই একটু এখানে সামনে শোনো যেটা বলতেছি, যে কি জিনিস, যে পিওর ম্যাথস, পিছে কথা বলো না। তো এখন পিওর ম্যাথস এর যে ব্যাপারটা, আমার এ লেভেলস এ দুইটা ম্যাথস ছিল, ঠিক আছে? কোর ম্যাথমেটিক্স বলে আর আরেকটাকে বলে ফার্দার ম্যাথমেটিক্স। তো আমি ফার্দার নিয়ে পড়ছি বিকজ ওটা আমার পরে লাগতো আর কি, ইউনিভার্সিটি লেভেলে ওটা দরকার হয়। কিন্তু যাদের নাকি ও লেভেলস এ পিওর ম্যাথস থাকে, হ্যাঁ, যে ও লেভেলস এ পিওর ম্যাথস থাকলে ওটা ঠিক মতো করলে এ লেভেলস এর কোর ম্যাথমেটিক্স এ বলতে গেলে পড়তেই হয় না, বুঝা গেছে? যে আমি কোর ম্যাথস আর ফার্দার ম্যাথস নিয়েছিলাম, কোর ম্যাথস আমি কোনো কোচিং না করে আমি পরীক্ষা দিয়ে দিছি, জাস্ট ফার্দার ম্যাথস এর কোচিং করা লাগছে, বুঝতে পারছো? তো ও লেভেলস এ পিওর ম্যাথস ঠিকঠাক মতো করলে এ লেভেলস এ ম্যাথ হলো সবচেয়ে সোজা সাবজেক্ট, বুঝছো? বিকজ এ লেভেলস এ ফিজিক্স কেমিস্ট্রি একটু বেশি হার্ড হয়ে যায়, তো ওই সময় অনেকজনের ম্যাথস এ টাইমটা কম দেওয়া লাগে, বুঝছো? বিকজ ফিজিক্স কেমিস্ট্রি তো অনেক বেশি ফোকাস দিতে হয়, তো এর জন্য
O level से O level से डिफरेंस है A level से डिफरेंस হ্যাঁ বায়োলজিতে এখানে সবচেয়ে ভালো পড়ায় রিফাত স্যার ক্লাস করছো না ওইটা এখন স্যাররা সব সময় যে ওরকম ভালো কথাই বলবে এমন তো না এখানের মধ্যে তোমাদের ভালো করানোর জন্য যা যা করা লাগে ওই জিনিসগুলাই না 5টা সাবজেক্ট খুবই কম হয়ে যায় এটা ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশনে সমস্যা করবে বুঝছো না মিনিমাম 6টা নিতে হয় আর কি নরমালি নেয় একটু পাস করে দাও সমস্যা নেই ভাইয়া না দুইটা কতজন জাস্ট বায়োলজি না কতজন হিউম্যান বায়ো প্লাস বায়ো দুইটাই নেয় হ্যাঁ বলো আপনি কি অ্যাকাউন্টিংও নিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টিংও নিয়েছিলাম এ লেভেলসেও ছিল বায়োলজি নেন নাই না আমার একটু বায়োলজিটা পড়তে মন চাইতো না বুঝছো ওইটা সমস্যা নেই তোমাদের পড়তে মনে চাইতেই পারে তো ওইটা নিয়ে পড়বা এটা ব্যাপার না এখানে অ্যাকাউন্টিং এর জায়গায় বিজনেস নেওয়া যায় না হ্যাঁ যায় বিজনেস স্টাডিজ নেওয়া যায় স্যার আমি যে সাবজেক্ট চুজ করেছি আমার সাবজেক্ট তো সেম নেগেটিভ সাবজেক্ট একটা নিতে হবে হ্যাঁ বলো এ লেভেলস এর সাবজেক্ট বলি কি ওইটা হ্যাঁ আমার এ লেভেলস এ জাস্ট ইংলিশ আর বাংলা বাদে এ লেভেলস এ আমার ইংলিশ আর বাংলা বাদে 5টা সাবজেক্ট ছিল বুঝছো ও লেভেলস এর সাবজেক্ট নিচে এত কম আর এ লেভেলস এ অনেকগুলো নিছিলাম 5টা নিছিলাম এ লেভেলস মিনিমাম তোমার 3টা নিতে হয় এ লেভেলস এ প্রত্যেকটা সাবজেক্ট মানে তার অনেকগুলো ডিভিশন আছে ওখানের মধ্যে প্রতিটা সাবজেক্ট মানে 6টা সাবজেক্ট এমন টাইপ নিতে হয় এটা হলো মেইন একটা যে অ্যাট লিস্ট ম্যাথস বি শেষ কারো বাকি আছে এখন আর যাওয়া পরে তো বাকিদের বলি সামনে একটু পাস করে দিও দেন আমাদের ক্লাস এখন এখানে শেষ করতেছি ওকে লাইট গুলো একটু জ্বালা দাও হ্যাঁ শেষ